দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। আগামী বছরের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না ডক্টর ইউনূস, রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, অন্তর্বর্তী সরকারের বেশি দিন থাকার সমর্থন করে না জামায়াত। ঐকমত্য কমিশনের সাথে নাগরিক সমাজের বৈঠক, সংবিধানের মৌলিক পরিবর্তনে ভিন্ন মত। যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়, সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। ঐক্যমত্যের পিছনে সোনার হরিণ আপনি পাবেন না, কোনোদিন ঐক্যমত্য হবে না। এটাকে আপনি বাই অপারেশন অফ ইউর সভরেন পাওয়ার, যে সভরেন পাওয়ার ইউ হ্যাভ ডিরাইভড ফ্রম দি রিভলিউশন। ট্রাইব্যুনালে শুরু জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার, হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি, রাজস্ব সংস্কারের অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ। এবার ৩ জেলার সীমান্ত দিয়ে ১৭২ জনকে ভারতের পুশিন, কসবায় বিএসএফের গুলিতে আহত ২। দর্শক, আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন, এবং যে সংকটের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে সে নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। গত কদিন ধরেই আলোচনায় রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি। এখনও বিষয়টির সুরাহা হয়েছে বলে মনে হচ্ছে না। কি অবস্থায় রয়েছি আমরা, আসলে কি বাংলাদেশ পথ হারাচ্ছে কিনা সে নিয়ে আমরা কথা বলতে চাই। জনাব নুরুল কবির আছেন আমাদের সাথে, নিউ এজের সম্পাদক। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনেক সম্ভাবনা, অনেক আশা নিয়ে জুলাইয়ের পরে সংস্কারের কথা আমরা বলছিলাম, একটা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন সেখানে ছিল, জুলাইয়ের গণহত্যার বিচারের সম্ভাবনা এবং স্বপ্ন দুটিই ছিল। এই মুহূর্তে যে সংকটে আমরা এসে পৌঁছেছি সেটার কারণটা আপনি কিভাবে দেখেন, এবং এই সংকটের এই মুহূর্তের যে পরিস্থিতি সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। সংকট তো চলছে, তা তৈরি হয়েছেই। তবে আপনি প্রথম যে কথা বললেন যে এত বড় একটা শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র, সমাজ এবং নানা রাষ্ট্র সংশ্লিষ্ট ব্যবস্থার যে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল, মানুষ যে ধরনের গণতন্ত্রপরায়ণ মানুষ যে ধরনের স্বপ্ন দেখেছিলেন এবং তার জন্য যে অপরিমেয় আত্মত্যাগ ছাত্রছাত্রীরা করেছেন, সাধারণ মানুষ করেছেন, তার পরিপ্রেক্ষিতে যদি এই সংকটটাকে আমরা দেখি, তাহলে প্রথমে আমি একটা বলে নেই, এটা হচ্ছে পাওয়ারে যারা আছেন, সবার না, তাদের অনেকেরই এই পুরো ১৫ বছরের গণ আন্দোলনের মধ্য দিয়ে শেষ বিচারে এবং শেষ পর্যন্ত তার চূড়ান্ত পর্বে জুলাই অগাস্ট মাসে যে আত্মত্যাগ করতে হয়েছে সেটার গভীরতা সম্পর্কে তাদের উপলব্ধির অভাব এই সংকটের প্রধান কারণ। সংকটটা তৈরি হয়েছে যে কতগুলো দায়িত্ব একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে পালন করবার জন্য। সেই দায়িত্বগুলো কি নানানভাবে দেখা যেতে পারে, কারণ যেহেতু তাদের কোনো ঘোষিত চার্টার নেই। আপনি বলেছেন মানুষের আকাঙ্ক্ষার কথা, তো মানুষের আকাঙ্ক্ষার কথা আন্দোলন সংগ্রামের সময় দেয়ালে দেয়ালে লিখিত হয়েছিল। সেগুলোর কিছু কিছু এখনও আছে, কিছু কিছু কেন কোনো কোনো এলাকায়, ঢাকা শহরের কথা অন্তত জানি মুছে দেওয়া হচ্ছে, আমি জানি না, কিন্তু মানুষের স্মৃতির মধ্য থেকে এগুলো মুছে যাবে না। আর সংকটটা শুরু যদি আপনি এই জায়গায় দেখেন, বা সংকটটার একটা পরিণতি যে দেখলাম আমরা এদেশের আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের সঙ্গী সাথীরা ছাড়া অধ্যাপক ইউনূসকে যখন এখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে
নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণে সাড়া দিয়ে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, আমার মনে হয় সেই দিন বাংলাদেশের একটি মানুষও এইটাতে খুশি ছাড়া আর কিছু হয় নাই। কারণ ওই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে অ্যাকসেপ্টেবল লোক হিসেবে ইউনূসের নাম উচ্চারিত হয়েছে যথার্থভাবে, এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি বিরক্ত হয়ে হোক, অসন্তুষ্ট হয়ে হোক, তিনি ক্লোজ ডোর মিটিংয়ে তার ক্যাবিনেট মেম্বারসদের কাছে বললেন তিনি পদত্যাগ করবেন। এবং সঙ্গে যেটা উনি বললেন, পত্রপত্রিকায় যেটা এসছে, কিছু কিছু পত্রপত্রিকায় তার সহকর্মীদের উনি বলেছেন যে তোমরা, আমি যাই, তোমরা একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো। এটার মধ্য দিয়ে মানে ইউনূস সাহেবের দেশপ্রেম, তার আকাঙ্ক্ষা বিন্দুমাত্র প্রশ্ন করে বলা যায়। এবং তার সহকর্মীদের যে উত্তর ছিল, সেই উত্তরগুলির মধ্যে একটি প্রশ্ন বা একটি প্রসঙ্গ আসে নাই বলে বলা যায় যে অধ্যাপক ইউনূস এবং তাদের সহকর্মীদের বিপুল অধিকাংশের মধ্যে নানা উপলব্ধি থাকলেও রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নাই। কেন বলছি? ইউনূস সাহেবকে আপনার দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে প্রস্তাব করেছে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃত্ব, সমর্থন করেছে 15 বছর ধরে যারা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্যে নিয়োজিত ছিলেন, প্রত্যেকেই যারা আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তারা সবাই এই যে, এবং এই তাদের এক পক্ষের প্রস্তাব আরেক পক্ষের সমর্থন, এইটাকে ফ্যাসিলিটেট করেছে বাংলাদেশ আর্মি চিফ দুটো কথা সেদিন বলেছিলেন। এক, আমি দায়িত্ব গ্রহণ করলাম। আর্মি চিফ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে চলে গেলেন কাউকে না বলে, আর্মিরই সহযোগিতায়, আর্মির নেতৃত্বের একাংশের সহযোগিতায় নিশ্চয়ই, সেই জন্য তার প্রতি মানুষের উষ্মাস ছিল, এটা যেমন সত্য। কিন্তু সেই দিন একটা সংকটময় মুহূর্তে তিনি যখন নতুন সরকার ঘোষণার কথা বললেন, রাজনীতিকদের সঙ্গে কথা বললেন এবং উনি বললেন আমি দায়িত্ব গ্রহণ করছি, আপনারা শান্ত হন, সেই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশ শান্ত ছিল। এবং তার কয়েকদিন পরে উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে 18 মাসের মধ্যে উনি একটা নির্বাচন দেখতে পান, এই কথা উনি বলেছেন। তাহলে এই সরকারের যে রাজনৈতিক ন্যায্যতা, সরকার রাষ্ট্র পরিচালনার কোথা থেকে আসছে উৎস? 3টা জায়গা থেকে। তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যাদের নেতৃত্বে মানুষ রাস্তায় নেমেছে, তাদের নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলির হাজার হাজার কর্মী সারা দেশে রাস্তায় নেমেছে, এটা সত্য। এই রাজনৈতিক দলগুলি সাধারণত জনগণকে প্রতিনিধিত্ব করেন। জনগণকে প্রতিনিধিত্ব করার আর কোনো পথ নাই রাজনৈতিক দলের মাধ্যমে ছাড়া, বাকিরা তখন ইন্ডিভিজুয়াল থাকেন। এবং যে আর্মি এইটাকে ফ্যাসিলিটেট করেছেন। তো অধ্যাপক ইউনূস যখন বলেন তিনি দায়িত্ব পালন করবেন না, চলে যাবেন, সেটা তার ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের বৈশিষ্ট্যের মধ্যে আছে, আমি সেটা আসছি পরে। কিন্তু তিনি যখন বলেন তোমরা আর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো, এই চিন্তার মধ্যে আপনার রাজনৈতিক যে উপলব্ধি প্রয়োজন রাষ্ট্র চালানোর জন্য সেটা অনুপস্থিত। সেখানে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এরা কারা, মানে তার সঙ্গে যারা আছে তিনি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন, তাকে মনোনয়ন দিয়েছে, নিয়োগ দিয়েছে বাকিরা, কিন্তু উনি না থাকলে এরা নাই। এরা তো তার যে রাজনৈতিক ন্যায্যতা, লেজিটিমেসির উৎস তো তারা না, তার সহকর্মীরা না। রাজনৈতিক লেজিটিমেসির উৎস হচ্ছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতৃত্ব, সেইটাও এখন আর ছাত্র সমাজ বলে বলা যাবে না, কারণ ওই
একাংশ ক্ষমতা আছে, আরেকাংশ রাজনৈতিক দল গঠন করেছে, আরেকাংশ আরেকটা রাজনৈতিক দল গঠন করেছে, নানান গ্রুপে বিভক্ত। ছাত্র সমাজ বলতে শুধু তারাই না, আরও নানান ধরনের ছাত্র সংগঠনরা আছে। 5ই অগাস্টের পরে যারা যারা ক্ষমতার লড়াই শুরু হয়েছে, সেইখানে সেই ছাত্রদের মধ্যে কয়েকটা অংশ বিভক্ত হয়েছে, অন্যরা যার যার আপন দলে রাজনৈতিকভাবে ফিরে গেছে। ফলে সেই পরিস্থিতি এই মুহূর্তে নাই। আপনার সার্বিকভাবে এই যে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল এবং সেনাবাহিনী, এই তিনটার সমর্থনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে। এই তিনটা প্রধান উপাদানের, অপ্রধান আরও আছে, এই তিনটা প্রধান উপাদানের যে কোনো একটা যদি চলে যায়, সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে, তাহলে সরকারের লেজিটিমেসি, যেই উপাদানটা চলে যাবে সেই উপাদানটার যে প্রভাব, সামর্থ্য, সেই অনুপাতে তার সরকারে থাকার ন্যায্যতা চলে যাবে। এই কথাটা উনি নিজে চিন্তা করেছেন কিনা আমি জানি না, ওনার সরকারের অন্যরা কেউ এটা বলে নাই তাকে, এটা আমি জানি। সেক্ষেত্রে সেনাপ্রধান গতদিন যে কথাগুলো বললেন, সেটা এই অভ্যুত্থানের একটা উপাদান হিসেবে তার বলার এখতিয়ার আছে বলে আপনি মনে করবেন? যতক্ষণ পর্যন্ত উনি সেনাবাহিনীকে নেতৃত্ব দিবেন এবং সেনাবাহিনীর পুরো এন্টায়ার আর্ম ফোর্স, আপনার সেনাবাহিনীর কমান্ডার্স এবং সৈন্যরা তাকেই নেতা মানবেন, ততক্ষণ পর্যন্ত এটা বলবার অধিকার আছে। দুটো কারণে, একটা যেটা প্রতিষ্ঠান হিসেবে যেহেতু ফ্যাসিলিটেট করেছে, ওই তিনটা মূল উপাদানের একটা, অর্থাৎ এই সরকারের রাজনৈতিক ন্যায্যতা টিকে থাকার একটা উপাদান। পাশাপাশি উনি তো সেই দিন যখন কেউ ছিল না সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠান হিসেবে, সেদিন তো উনি মানুষকে কথা দিয়েছেন যে, বা তার 1 সপ্তাহের মধ্যেই বোধ হয়, যে 18 মাস এই সরকার, 18 মাস পরে নির্বাচন দিবেন বলে আশা করি দিবেন। হ্যাঁ, তার তো একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টকে তো তখন কেউ বিরোধিতা করে নাই, অর্থাৎ এটা মেনে নিয়েছে সবাই। এখন এই যে কথা দেয়া যে 18 মাসের মধ্যে বা একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে নির্বাচন হবে, সংস্কার হবে, বিচার হবে, এই নির্বাচনের প্রসঙ্গে কি খুব ধোঁয়াশা তৈরি হয়ে গেছে যাতে তার এই কথা বলাটা এই মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে উঠলো? নিশ্চয়ই। কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই সরকারকে এবং সরকারের অধ্যাপক ইউনূসের সঙ্গে যারা আছেন তাদেরকে বুঝতে হবে, যেটা কয়েকদিন আগে আমি খুবই অনিচ্ছাকৃতভাবে, আমার খুব ইচ্ছার মধ্যে ছিল না, কারণ আমাদের এই হচ্ছে জুনিয়র সহকর্মী, ব্যক্তিগতভাবে আমার প্রিয় ভাজন, ইউনূস সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি বহু বছর। তার আপনার রিপোর্টার হিসেবে তার যোগ্যতা, দেশপ্রেম, প্রজ্ঞা, এটাকে আমি প্রশ্ন করি না। কিন্তু তিনি যখন সরকারের প্রেস সেক্রেটারি হিসেবে বলতে থাকেন যে এই সরকারের ম্যান্ডেট সংক্রান্ত ব্যাপারে, যে তাদের এই সরকারটা অন্য যে কোনো নিয়মিত সরকারের মতনই সব কাজ করতে পারে এবং সব কিছু করবার ম্যান্ডেট তাদের আছে, তার ব্যাপারে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আসলে সরকারেরও বক্তব্য? এটাই আমি জানতে চেয়েছি একটা ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে। কারণ এটা যদি সবার বক্তব্য হয়, তাহলে তো আমাদের আটকে উঠবার কারণ আছে। তাহলে বুঝতে হবে যে এই সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। প্রথম কথা হচ্ছে, এটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। নিয়মিত সরকার মানে হচ্ছে যথার্থ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধির সরকার। একটা ট্রানজিশনাল সরকারের কখনই নিয়মতান্ত্রিক সরকারের সব কিছু করবার অধিকার থাকে না। দ্বিতীয়ত হচ্ছে, এইটার মেয়াদ কেউ কেউ বলছেন আবার কেন অবিশ্বাসের ব্যাপার তৈরি হয়েছে। এই সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে একটা গ্রুপ অত্যন্ত উচ্চাভিলাষী, তারা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোকজন বলে বেড়ায় তাদের সার্কেলে, এবং ছোট দেশ তো এটা সবাই বুঝতে পারে, জানে। অধ্যাপক ইউনূস নিজে জানতে চাইলেও এটা জানবেন এরা কারা, যে তারা 5 বছর ক্ষমতায় থাকবে, অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ, গণতন্ত্রের কোনো নীতি কখনই কোনো সরকারকে, একটা যথার্থভাবে নির্বাচিত সরকারকেও অখণ্ড সময়ের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য ম্যান্ডেট দেয় না। তো ফলে তারা যে যতদিন থাকবেন, এবং সে কারণে
তাহলে এরকম একটা আকাঙ্ক্ষা তাদের আছে। এবং এরা আবার কারা? এই সরকারের যারা অ্যাডভাইজার্স, তাদের একটা বিরাট অংশ 15 বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্যে কি হয়েছে কি হয় না এটা জানে না। তাদের অধিকাংশেরই কোনো প্রত্যক্ষ সম্পৃক্তি ছিল না। তাদের কেউ কেউ আবার ওই সরকারের সঙ্গে আপোষ করেই তাদের আপন আপন প্রতিষ্ঠানের ফান্ডস চালানো থেকে শুরু করে অপর সুবিধা ভোগ করেছেন। ফলে তার এই আন্দোলনের স্পিরিটটাই 15 বছর ধরে যে আন্দোলন এবং তারপরের 3-4 সপ্তাহের যে আত্মত্যাগ মানুষের, যাদের অধিকাংশই নিজের বাড়ির দোতলা 3তলা কিংবা 4তলার বারান্দা থেকে দেখেছেন, তারা স্পিরিটটা বুঝতে পারছেন না। ক্ষমতার লোভ তাদেরকে পেয়ে বসেছে। ফলে এটা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, যারা রাজনীতি করেন, যারা তাদের কানে ওইগুলো পৌঁছায়। এরকম একটা সময় ধরেন বিএনপি বা অপরাপর কিছু রাজনৈতিক সংগঠন তারা যখন বলে যে ঠিক আছে জুন বুঝলাম, আপনার একটা রোড ম্যাপ দেন। ধরুন জুনে যদি নির্বাচন হয় সামনের বছরের, তাহলে তো মার্চ মাসে একটা তফসিল ঘোষণা করতে হবে। তো সেইটা বলতে অসুবিধাটা কি? এটা যখন বলেন না, ভেগ রাখেন, এবং আবার তার সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি যখন বলেন তার সমস্ত কিছু করবার অধিকার আছে, না তার নাই, তখন রাজনৈতিকভাবে স্টেক হোল্ডাররা আপনার নিশ্চিত হতে পারবেন না যে নির্বাচনটা কবে। এখন কেউ কেউ আবার বলছেন যে নির্বাচন চাইছে কেন সংস্কার বাদ দিয়ে। আচ্ছা আমাকে বলুন তো, 9 মাস তো হয়ে গেছে, 10 মাস প্রায়। কিছু কিছু সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশন প্রস্তাবনাও দিয়েছে কোনো একটা মন্ত্রণালয়, যেগুলো আইন ছাড়াই করা যায়। তার কি একটাও এই সংস্কার কমিশনগুলির এই রিপোর্ট, সেই রিপোর্ট থেকে নিয়ে আমাদেরকে কি বলেছে, জনগণকে কি বলেছে যে এখান থেকে আমরা এই সংস্কার প্রক্রিয়া আমাদের মন্ত্রণালয়গুলিতে শুরু করলাম? না, সেই ব্যাপারে তাদের আমরা মাথা ব্যথা তো আমরা দেখছি না। ঐকমত্য কমিশনের মাধ্যমে ঐকমত্য হলেই তারা সংস্কার করবেন, সেটার মধ্যে ঐকমত্য কমিশনের মধ্যে সাবজেক্টগুলি কিন্তু সব না, খেয়াল করুন, তারা কিন্তু সমস্ত কমিশনগুলিকে নাই। আচ্ছা, তো ঐকমত্য তো বেসিক্যালি কনস্টিটিউশনাল রিফর্মস, লিগাল রিফর্মস নিয়ে কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি সেইটা। বাকিগুলি ব্যাপারে তাদের তো কোনো উৎসাহ দেখি না। আপনি এই সংকটে, আমি এই ফাঁকে একটা কথা বলি নাই, এই সংকটে আমরা আশা করি এই সংকট উত্তরণ ঘটবে বাংলাদেশে, বা এই ছোট্ট সংকটে একটা ভালো উপকার হয়েছে। এই 3 দিনই আমরা দেখেছি এই মন্ত্রী সাহেবরা একটু দৌড়াদৌড়ি করছেন। তারা কী নিয়ে ব্যস্ত? তাদেরকে তো আমরা জনগণের মধ্যেও দেখি না, তাদেরকে কোনো কথা বলতে দেখি না। এই আমার ভাই শফিককে দিয়ে সব কথা বলায় তারা। এই যে শফিকের প্রতি আমার, টু বি অনেস্ট, আমার বরং একটা দরদ আছে। এই তাদের আকাঙ্ক্ষার কথা এর মধ্য দিয়ে বলালে এই লোকটা তো বিপদে পড়বে। এই আপনি লক্ষ্য করুন, তারা যদি এইরকম একটা সংকটকালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হন, তারা রাত দিন কাজ করতে করতে শুকিয়ে যাওয়ার কথা। অধিকাংশ তো মোটা তাজা হয়েছে আরও। এগুলি মানুষ দেখে, কিন্তু আলাপ করে যে তারা তো দে আর এনজয়িং পাওয়ার। কিন্তু এই পাওয়ারটা কীভাবে জনগণের তরফে ব্যবহার করে এখানে রাষ্ট্র এবং রাজনীতির একটা গণতান্ত্রিক সংস্কার করা প্রয়োজন হবে, এই বিষয়ে তাদের কিন্তু খুব মাথা ব্যথা দৃশ্যমান না। আরেকটা কিছু খেয়াল করুন, তারা যে বলছে যে তাদের সব কিছু করবার অধিকার আছে, সেটাও নাই। সেটা নাই 2 কারণে নাই। অন্তর্বর্তী সরকারের যে সাধারণ রাজনৈতিক সংজ্ঞা, সেটার কথা বাদ দিল, তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে। কিভাবে? আপনার এই যে তারা তো বুঝতেই পারে নাই বা বিশ্বাসই করে নাই যে এই দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারকে পরাজিত করে যে জনগণের যে ম্যান্ডেট অর্জন করেছে এই নেতৃত্ব, তাদের আকাঙ্ক্ষাই, জনগণের আকাঙ্ক্ষাই যে তাদের ইচ্ছার মধ্য দিয়ে অভিপ্রকাশ লাভ করেছে, তার কারণে এই সরকার ন্যায্য, এটা তারা নিজেরাই বিশ্বাস করে না। বিশ্বাস করার রাজনৈতিক প্রজ্ঞা এবং বুদ্ধি নাই। যদি থাকতো তাহলে তারা হাইকোর্টের রেফারেন্সের জন্য যেত না। হাইকোর্টের, আপনি নিজে একজন আইনজীবী, হাইকোর্টের রেফারেন্সে কত 106 ধারা অনুযায়ী গেছে। তো এখানে কি কথা বলা আছে? বলা আছে যে এই অন্তর্বর্তী সময় একটা নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রের নির্বাহী কাজকর্ম তারা পরিচালনা করবেন, এ কথাটাই তো। আচ্ছা, নির্বাহী কাজ করতে হলে কিসের ভিত্তিতে করবেন? কিছু আইনের ভিত্তিতে। তো নির্বাহী বিভাগ তো আইন প্রণয়ন করতে পারে না। তো তারা তো আইন বদলাচ্ছে, প্রণয়ন করছে। আইন প্রণয়ন করবার জন্য আপনি যদি ওই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যান, ওই সাংবিধানিক এবং কোর্ট ব্যবস্থার ফ্রেমওয়ার্কের মধ্যে যান, তাহলে ওনাদের নির্বাহী ক্ষমতা আছে, নির্বাহী কাজকর্ম করার। তাদের সংস্কার করার তার ক্ষমতা নাই, আইনগতভাবে বলছি। আচ্ছা, আর তার একটা
অর্ডিন্যান্সও জারি করার জন্যে যে ড্রাফট করার তার ক্ষমতা নাই 106 অনুযায়ী। তাহলে এদের কোনো হিসাব নিকাশ আছে? তারা না অভ্যুত্থানের সরকার, না কনভেনশনালি একটা আইনগত সরকার, এগুলির নাই হিসাব নিকাশ। মনের আনন্দে তারা ক্ষমতা উপভোগ করছেন, আর মানুষের যেই ধরনের সমস্যা ছিল সেই সমস্যা সেই জায়গায় রয়ে গেছে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি। নানান ধরনের অবিশ্বাস ছড়িয়েছে, নানান ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সে নিয়েও খানিকটা শুনতে চাই জনাব নুরুল কবিরের কাছ থেকে। একটু পরে ফিরে আসবো, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। জনাব নুরুল কবির, আপনার কাছে ফিরে আসি। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রাখে, মানুষের যে চিন্তা সেটার উপর প্রভাব ফেলে। এবং এক্ষেত্রে একটা তত্ত্ব ছড়ানো হচ্ছে যে ভারত, বিএনপি এবং সেনাবাহিনী একই সুরে কথা বলছে এবং তারা সবাই মিলে আসলে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে হঠাতে একতাবদ্ধ হয়েছে। উল্টো দিকে আরেকটা তথ্য ছড়ানো হচ্ছে যে এই পুরো ব্যাপারটাই নাকি নাটক, ডক্টর ইউনূস আসলে পদত্যাগ করতে চাননি, অন্যদের চাপে ফেলতে তিনি এই কাজটা করেছেন। এই বিভিন্ন ধরনের প্রচারণার ব্যাপারে আপনার প্রশ্নের মধ্যে উত্তরের অর্ধেক আছে। আপনি নিজেই বলছেন যে এইগুলো ছড়ানো হচ্ছে, তার মানে কোনো না কোনো কোয়ার্টার্স এই সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে আপন আপন স্বার্থ চরিতার্থ করবার জন্যে। প্রশ্নটা হচ্ছে যে আমি আরও স্পেসিফিক্যালি আপনার সঙ্গে আসি। বিএনপি নির্বাচন চায়, ভারত নির্বাচন কদ্দূর চায় আই এম নট শিওর। আর আরেকটা কার কথা বলছেন? সেনাবাহিনী আচ্ছা নির্বাচন চাই বলেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সংস্কার চাওয়া যেমন কোনো অপরাধ হতে পারে না, বরং প্রয়োজন। নির্বাচন চাওয়া একটা অপরাধী তৎপরতা হিসেবে গণ্য করা যেতে পারে না। কারণ 15 বছর আওয়ামী লীগ আমলে মানুষ ভোট দিতে পারেনি, ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছিল। এরাও রাজনৈতিক দল, কিন্তু কোনো আঞ্জুমানে মফিজুল ইসলাম না। হ্যাঁ, সেইটা বিএনপিও যেমন না, এনসিপিও তেমন না। ছোট রাজনৈতিক সংগঠনও না, বড় রাজনৈতিক সংগঠন না। রাজনৈতিক সংগঠন মানে হচ্ছে তারা ক্ষমতা চায়। তাহলে ক্ষমতা দখল করবার জন্য, ক্ষমতায় যাবার জন্য নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বৈধ কোনো পথ নাই। তো বিএনপি চায়। আর্মি, ইন্ডিয়া চায় কিনা, আপনার ইন্ডিয়ান আর্মি চিফ একটা মন্তব্য করেছিল যে তারা চায় সম্পর্ক স্বাভাবিক হবে কেবলমাত্র নির্বাচিত সরকার আসলে, এবং এমনকি তারা কথাও বলবে নির্বাচিত সরকারের সঙ্গে। তো প্রশ্নটা হচ্ছে যে ভারত একটা ভয়াবহ অগণতান্ত্রিক রাষ্ট্র, হিন্দুত্ববাদী একটা বর্ণবাদী রাষ্ট্র, সেটা যেমন সত্য, কিন্তু এই বর্ণবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্র নিজেও এক ধরনের রাজনৈতিক কাঠামো তৈরি করতে পেরেছে যেখানে ভারতের রাজনীতিতে আর্মির বক্তব্যের খুব মূল্য নাই। যে মূল্য যে নাই সেটা আগেই তার পরপরই প্রমাণিত হয়ে গেছে। সে বলছে যে বাংলাদেশের সঙ্গে কাজ করবে, কথা বলবে নির্বাচিত সরকারের সঙ্গে। তার কিছুদিন পরেই আর্মি চিফের বক্তব্য নাকচ করে দিয়ে এই হিন্দুত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক বৈঠকে ইউনূসের সঙ্গে কথা বলেছেন এবং ইউনূসের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের প্রধান হিসেবে বা সরকারের প্রধান হিসেবেই কথা বলেছেন। ফলে ওইটা ধরে কোনো লাভ নাই। দ্বিতীয়ত হচ্ছে, বরং এটা ক্ষেত্রে যেটা মনে রাখা দরকার, বোঝা দরকার, এই সরকার ইউনূস সাহেবের, অন্তত ইউনূস সাহেবের সঙ্গে যারা আছে তারা এগুলি নিয়ে খুব চিন্তাভাবনা করে বলে আমার তো মনে হয় না। ইউনূস সাহেবকে, কারণ স্টেকটা তার, হ্যাঁ, তার সঙ্গে যে যারা আছে তাদেরকে কেউ খুঁজবেও না, আপনার সাফল্য হলেও না, ব্যর্থ হলেও না। সেটা হচ্ছে যে আমরা আশা করব কেন রাষ্ট্র হিসেবে ভারতীয় সরকার, যারা সবচেয়ে বেশি আরাম বোধ করে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, বৈধভাবে কিংবা অবৈধভাবে, তাদের সমর্থিত একটি সরকার একটা পপুলার আপরাইজিংয়ের মুখে, শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মুখে এন্টায়ার পার্লামেন্ট, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী সব পালিয়ে তার দেশে চলে গেছে। এই যে তার যে পরাজয়, এটা শুধু আওয়ামী লীগের একার পরিচয় না, আঞ্চলিক রাজনীতিতে ভারত সরকারের একটা বিরাট পরাজয়। বাংলাদেশের মানুষের এই বিজয়টা তাদের জন্য একটা পরাজয় হিসেবে, কলঙ্কজনক পরাজয় হিসেবে আবির্ভূত হয়েছে। সেই মানুষের বিজয়ের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতা এসছে, সেই সরকারকে, তাও আবার ইউনূস সরকার, যে ইউনূসকে প্রাক্তন প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ঘৃণা করতেন,
তিনি যখন সরকার, এটা তো ভারত রাষ্ট্রের দেখতে আনন্দ লাগার কথা না। ফলে তার সাফল্য কোন সংগঠিত এবং ইউনূস সরকারের হাত ধরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রানজিশন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ঘটুক, সে অনুযায়ী তো বিজেপি সরকার বা ভারত রাষ্ট্র এটা চাইতে পারে না। তো ফলে এইখানে তো চ্যালেঞ্জটা ইউনূস সরকারের কি, একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশন এবং কিছু গণতান্ত্রিক সরকার। তো সেই ক্ষেত্রে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার তো নির্বাচন ছাড়া আর কোনো পথ নাই। তো সেইখানে যারা নির্বাচন চায় সেইটার সঙ্গে তাদের সঙ্গেই তো ইউনূস সরকারের বেশি মৈত্রী হওয়ার কথা ছিল, কিন্তু তার মৈত্রী আমরা দেখতে পাচ্ছি তার কারণে না, তার ওই চক্রান্তকারী দলের একটা গ্রুপের সঙ্গে যুক্ত যে তার মন্ত্রী পরিষদের কিছু সদস্য আছে তাদের কারণে। কাদের সঙ্গে তার মৈত্রী? যেমন জামাত ইসলাম যত দেরি হবে তার মনে করে যে তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। এনসিপি নতুন তরুণদের যে সংগঠন, তাদের তো এখনো পর্যন্ত ম্যানিফেস্টোও দেয় নাই। আমাদের তো ভেতরের আকাঙ্ক্ষা তরুণদের দিয়ে যদি একটা সেন্ট্রিস্ট গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, এই তরুণ সমাজের জন্য যারা দেশের ভবিষ্যৎ, এটা ভালো হতো। কিন্তু তারা সংগঠন হয়ে উঠবার আগেই, রাজনৈতিক সংগঠন হয়ে উঠবার আগেই তারা যে সমস্ত নানা ধরনের কি বলে যে বদনামের মধ্যে পড়ছে, এটা তাদের জন্য, সমাজের জন্য এবং আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি পরায়ণ না। ধরুন তারা বলছে রাইটলি যে বিএনপির নেতাকর্মীরা নানান জায়গায় এই হাট বাজার দখল চাঁদাবাজিগুলি করছে, এটা সত্য অভিযোগ। কিন্তু পাশাপাশি এটাও সত্য এনসিবির যেখানেই একটু আপনার শক্তি সামর্থ্য আছে সেখানে তার কর্মীরাও একই কাজ করছে। তো বিএনপির একটা উন্নততর বিকল্প হিসেবে নিজেদেরকে সংগঠিত করতে এবং এখানে গণতান্ত্রিক চিন্তাশীল প্রগতিশীল মানুষের সমর্থন আদায় করবার জন্যে এই কাজগুলো তো কাজ না। তারা তো সম্ভবত এই আলোচনাও আছে, মানে কেবলমাত্র বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচনকে বিলম্বিত করা কিংবা একটা ঘোলা পানি তৈরি করা, এটা সুষ্ঠু রাজনীতির লক্ষণ না। তো ফলে নির্বাচন চাওয়া মাত্রই যেমন অপরাধ নয়, বরং নির্বাচন শুধু যে গণতন্ত্র নয় এটা যে কোনো মানুষই বোঝে, কিন্তু নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হওয়া সম্ভব না। সেক্ষেত্রে বিএনপি গণতন্ত্রের জন্য চাইছে বলছে, যেমন তাদের ব্যাপারে বরং আমার সমালোচনা অন্য জায়গায়, নির্বাচন চাওয়ার জন্য না। বিএনপি যে বারবার খালি নির্বাচনী রোডম্যাপ চায় আর সংস্কার তারা গিয়ে করবে এটা ইঙ্গিত দেয়, তার গণতান্ত্রিক সংস্কারের তার রোডম্যাপ কি? বিএনপির যে গণতান্ত্রিক সংস্কার করবে তার রোডম্যাপ তো জনগণের কাছে হাজির করে নাই। বরং তার বিরুদ্ধে যদি আপনি অভিযোগ উত্থাপন করতে চান, নির্বাচন চাওয়ার জন্য না, সে কেন নির্বাচনী সংস্কারের গণতান্ত্রিক রোডম্যাপ মানুষের কাছে হাজির করে না? একটা 31 দফা প্রণয়ন করে ওইটা মাটির তলায় বা কার্পেটের তলায় রেখে দিলে যথেষ্ট না। তার বক্তৃতা বিবৃতিতে তার আচরণের মধ্যে আমরা দেখতে পাই না, বলে নাই যে এই যে আমাদের গণতান্ত্রিক সংস্কারের 31 দফা, এইটাই আমরা ক্ষমতা গেলে এই বছর 1 বছরে এই করব, 2 বছরে এই করব, 3 বছরে এই করব। সেটা তো তারা ঠিকমতো কমিট করছেন না, বরং অপরাধ তার সেইটা। এক্ষেত্রে অন্য প্রচারণা যেটি যে এই পদত্যাগের পুরো বিষয়টি আসলে নাটক, সেটার ব্যাপারে আপনি এটা আমি বিশ্বাস করি না। এটা কেন বিশ্বাস করি না? আপনাকে দুইটা জিনিস যদি একসাথে অতীতের একটু মিলে দেখেন, যারা এটা বলছেন তারা হয়তো রাগ বশত, অভিমান বশত অথবা প্রতিহিংসা বশত বলছেন, কারণ কেউ কেউ সত্যি চাইছিলেন ইউনূস চলে যাক, তাহলে এখানে একটা ঝামেলা তৈরি হবে, সংকট তৈরি হবে, সেই সংকটের মধ্যে তারা খুব আনন্দিত হবেন। আমার ধারণা, আমি খুব অল্প সময় চিনি অধ্যাপক ইউনূসকে, কিন্তু তার বক্তৃতা বিবৃতি অপরাপর কর্মকাণ্ড তো আমরা দূরের থেকে হলেও চিনি। যেমন ধরুন, আপনি লক্ষ্য করুন, তিনি 111-এর সময় একটা রাজনৈতিক সংগঠন করেছিলেন। তো রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেওয়ার সময় নিশ্চয়ই তার যারা সহকর্মী ছিলেন তাদের সঙ্গে তো 2, 4, 5টা মিটিং করতে হয়েছে। কী কারণে আমি রাজনৈতিক দল করব, আপনারা কেন থাকবেন, এর উদ্দেশ্য কী, আদর্শ কী, ভবিষ্যৎ কীভাবে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে কিন্তু আলোচনা ছাড়া একটা রাজনৈতিক দল গঠন করা যায় না। কিন্তু যেদিন তিনি দেখলেন ঢাকার বাইরে গিয়ে
যে তার দলে এমন এমন লোক যোগ দিতে আসছে যারা আওয়ামী লীগ বিএনপির থেকেও খারাপ। সেইটা দেখে ওই রাত্রে তিনি ঢাকায় ফিরে যাদের নিয়ে রাজনৈতিক দল করবার কথা চিন্তা করেছিলেন তাদের একজনের সঙ্গে কথা না বলে উনি কিন্তু দল বিলুপ্ত ঘোষণা করেছেন। খেয়াল করুন, 1 2 আরেকটা জিনিস আপনাকে বলি, অধ্যাপক সাহেবদের একটু সমস্যা থাকে, পৃথিবীর সবাইকে ছাত্র মনে করবার একটা সাবকনশিয়াস প্রবণতা তৈরি হয়। 8 তারিখে বিমানবন্দরে নেমে অধ্যাপক ইউনূস কিন্তু মাইক দিয়ে, এটা বেচারা তো লুকান নাই, একটা কথা বলেছিলেন। উনি তার বাংলাদেশকে গড়ে তুলবার জন্যে, সংস্কার সাধনের জন্য তার আকাঙ্ক্ষার কথা বলেছেন, যে আকাঙ্ক্ষা তার ঘোষণার সঙ্গে মানুষের আকাঙ্ক্ষার মিল ছিল। সঙ্গে কিন্তু একটা কথা বলেছেন, আমার কথা শুনতে হবে, না শুনলে কিন্তু আমি চলে যাব। মনে আছে আপনার? তাই যদি হয়, এখন দেখছেন তার কথা সবাই শুনছে না। সেই দিন উপস্থিত ছিল যারা বিমানবন্দরে, কিন্তু ছাত্রনেতারা ছিল প্রধানত, আর তার সঙ্গী সাথে যারা পরে মন্ত্রী হয়েছেন, হ্যাঁ, তারা ছিলেন। তো বাকিরা তো কথা, তার লোকেরা তো কথা শোনেই না, তার অজান্তে ষড়যন্ত্র করে। অন্যদিকে ছাত্ররাও নানা ভাগে বিভক্ত হয়ে গেছে, কেউ এনসিপিতে, কেউ এনসিপি ছাড়া মন্ত্রিত্বে, আবার আরেক গ্রুপ আপ পার্টি বানিয়েছে, এবং তার কথা তারা শুনছে না। কোথায় শুনছে না? তার সরকার যমুনার চারপাশে এবং শাহবাগ অঞ্চলে 144 ধারা জারি করে রেখেছে না, কিন্তু ছাত্ররা সেইটা ভঙ্গ করে ওইখানে বিক্ষোভ করেছে না, রাস্তা আটকে দিনের পর দিন, এবং তারা আরও এগিয়ে এগিয়ে যমুনার তার অফিস ঘরের পাশে মিছিল মিটিং করেছে না, ঘেরাও করে রেখেছে না। তাহলে আসলে তার কথা শুনছে না। এই কারণে তিনি যদি এইভাবেই চিন্তা করতে অভ্যস্ত, সুতরাং উনি আমার ধারণা আন্তরিকভাবে চলে যেতে চান। যদি তিনি আসলে, কিন্তু তিনি যেইটা হিসাব করেন নাই, তার রাজনীতি মনস্কতার অভাবে, যে তিনি তো যেতে পারেন না, যাওয়াটার অধিকার নাই। কারণ ছাত্র ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, তাদের ম্যান্ডেট অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার পিকড আপ কিছু রং পিপলকে, সবাইকে রং আমি বলছি না, রং পিপলের কাছে উনি বিদায় নিতে পারেন না। যেতে হইল সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে, ছাত্র নেতৃত্বের কাছে, এমনকি আর্মির সঙ্গে তার কথা বলতে হবে। কারণ এই 3টা সংগঠিত কম্পোনেন্ট তাকে ক্ষমতায় বসিয়েছে। উনি যদি এখনও বিশ্বাস করেন, যেমন তার মন্ত্রী পরিষদের অনেকেই করেন, যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ভুল। এটা রাজনীতি, রাষ্ট্র না বুঝবার সমস্যা। তার অ্যাপয়েন্টমেন্ট সারা দেশের জনগণ দিয়েছে। জনগণকে যারা সংগঠিতভাবে প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক দল, অর্গানাইজড আর্মি লিডারশিপ, এবং দিয়েছে। আর্মি খেপবে না কেন? আপনি বলুন। যেহেতু তারা বিশ্বাস করেন ওদের সব কিছুর করবার অধিকার আছে, যেটা আসলে নাই। রাষ্ট্রবিজ্ঞান যেটা অনুমোদন করে না ট্রানজিশনাল সরকারকে। যেমন ধরুন 2-3টে কথা এসছে। একটা হচ্ছে হিউম্যান প্যাসেজ, আপনার আরাকান করিডোর। ডক্টর খলিল পরবর্তীকালে অনেক জল খোলা হবার পরে তিনি কিছু ব্যাখ্যা মানুষের সামনে হাজির করেছেন। তার উচিত ছিল বহু আগে এটা হাজির করা। তার ব্যাখ্যার ফলে কিছুটা ধোঁয়াশা কেটেছে, এ কারণে যে তিনি পরিষ্কার করে বলেছেন যে করিডোর নয়, এবং সবার সঙ্গে আলোচনা ছাড়া তিনি করবেন না। কিন্তু এই আলোচনা শুরু করার জন্যও যে এই ম্যান্ডেটটা তাদের দরকার পড়ে, এটা বুঝতে পারেন না। ব্যক্তিগতভাবে কোনো অনেক ব্রিলিয়েন্ট লোক, ইকোনমিক্সের ছাত্র, ডিপ্লোম্যাসির সঙ্গে আছেন অনেক দিন। দ্যাট ইজ নট ইনাফ। আপনার রাষ্ট্রতত্ত্ব, রাজনীতিটা বুঝতে হবে। এই ম্যান্ডেটটা ছাত্ররা তাকে দেয় না শুধু, এবং তাদের রাজনৈতিক ন্যায্যতা এই সামাজিক রাজনৈতিক উপাদানগুলোর উপর নির্ভরশীল। এইটা বুঝলেই তাহলে যে কোনো সভরেন্টি ইস্যুতে, ধরুন আপনি একটা পোর্ট দিলেন, পোর্ট আমেরিকানদেরকে দিবেন কি কাদের দেবেন? পোর্ট তো শুধু পোর্ট না আজকের জমানায়, পোর্টের সঙ্গে সভরেন্টি ইস্যু জড়িত। তো হয়তো তারা খুব ভালো চিন্তা করেই দিতে চাইছেন, কিন্তু ওনারা একলা দিতে পারেন না। হ্যাঁ, এই মিটিংটা কি দুনিয়ার সবাইকে জানিয়ে দিতে হবে? না, ওনাদের উচিত ছিল এই সমস্ত উপাদান যারা আছে, হ্যাঁ, তাদের সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং করা। ক্লোজ ডোর ওনারা তো বলতেন না পাবলিকলি,
কারণ সব কিছু পাবলিকলি বললে ডিপ্লোম্যাসিতে অসুবিধা হয়, কিন্তু এই যে অন্যান্য স্টেক হোল্ডারদের তো কনফিডেন্স নিতে হবে। ওইটা তো 3 জন গুজুর গুজুর করে দিলে হবে না ভাই, এটা আমরা মানব না। তখন তারা অভিমান করবেন, কিন্তু তার অভিমান করবারও অধিকার নাই। এইটা বোঝাও রাজনীতি বোঝা, এটা তাদের বুঝতে হবে। এখানে একটা শব্দ আপনি উচ্চারণ করলেন, ষড়যন্ত্র উপদেষ্টা পরিষদের মধ্যে, এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে। এটা কেন বলছেন এবং এটার ভিত্তি আসলে কি? আমার মনে হয় না যে ইউনূস নিজে, যে উনি বারবার বলছেন যে জুনের বেশিও থাকতে চান উনি, আমার মনে হয় না ওটি চান, সেই বিশ্বাস থেকে বলেছি। বাট তাদের মন্ত্রীদের অনেকেই যে চায় সেটা তো আমি জানি, জেনে বলছি। এবং যারা পরিষ্কারভাবে বলছে এই মন্ত্রী পরিষদের বাইরে যে এই সরকারের আরও বহুদিন থাকা উচিত, 5 বছর থাকা উচিত, 10 বছর থাকা উচিত, এই তাদের সঙ্গে মন্ত্রী পরিষদের একটা অংশের যে সন্ধ্যার পর হবনবিং, এগুলি আমি জানি তথ্য হিসেবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এক্ষেত্রে পাল্টাপাল্টি অভিযোগ, এনসিপির থেকে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের কথা বলা হচ্ছে, বিএনপি থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের কথা বলা হচ্ছে। এগুলো করলে কি আসলে এই যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে সেখান থেকে না, বেরিয়ে সেটা আরও আসা বাড়বে। যাবে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এনসিপি কিন্তু একটা বিষয় পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে, একদিক দিয়ে বলছেন যে তাদের তৎকালীন ছাত্র আন্দোলনের নেতৃত্বের 2 জন এখন ওখানে আছেন, এবং তারা যে তাদের সঙ্গে নাই এটা তারা বলেছেন। আবার এটা তো ছোট দেশ, তাদের হয়ে নানান রকম সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। এটা তো মানে এটা তো উটের মতন, কি বলে যে উট পাখির মতন বালির মধ্যে চোখ ঢুকে বা নাক ঢুকিয়ে দিলে অন্যরা দেখছে না, ব্যাপারটা তো এরকম নয়। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করুন তো, এই যে ঢাকা মেয়রাল পোস্ট নিয়ে যে ঘটনাগুলি ঘটলো, এর মধ্যে কতগুলি ডাবল স্ট্যান্ডার্ড আছে। প্রথমেই বলে রাখি, আমি মনে করি বিএনপির যে কর্মী নেতা, বোধহয় কেন্দ্রীয় কমিটির ইশরাক যেটার জন্য আন্দোলন করছে, এটা রাজনৈতিকভাবে মর্যাদাবান কোনো আন্দোলন নেই, এটা আমার মত। ওনাকে একটা আন্দোলনকেই ফ্রডিউল্যান্ট মুভ মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে, এটা মানুষ দেখেছে। তো এই গত 15ই মে তো এটা হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে। তার উচিত ছিল পরবর্তী নির্বাচনের জন্যে ওয়েট করা এবং সেটা মর্যাদা বোধ নিয়ে ওয়েট করা। এটা যেমন সত্য, একই সঙ্গে সত্য চিটাগংয়ে আপনি মেয়র বসালেন কেন? সরকার অনুমতি ছাড়া তো বসতে পারে না। আচ্ছা, আর ঢাকা উত্তরে আপনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর তার তো কোনো জনপ্রতিনিধিত্বমূলক ভূমিকা কখনো ছিল না। আচ্ছা, তো যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটরই বসাবেন এই সরকার, তাহলে যেই ভদ্রলোক নির্বাচনে কমপক্ষে দিতেও হয়েছিল, তাকে বসে দেন না কেন? সমস্যা মিটে যেত। এটা আমরা যদি বুঝি, তাহলে তারাও বোঝে, তাহলে বসে নাই কেন? বিকজ তা সে বিএনপি। এবং এই ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু শুধু এইটা না, ধরুন ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের সময়ে আপনার এনসিপির নেতারা যখন এই প্রচণ্ড রৌদ্রের দাবদাহের মধ্যে তারা আন্দোলন করছেন, সরকার কি দিয়ে সাহায্য করেছে? ঠান্ডা পানি দিয়ে করেছে না? তো শাহবাগ আন্দোলনের সরকারের সাহায্য আর এই আন্দোলনের সরকারের সাহায্যের মধ্যে পার্থক্য কী? আবার অভিযোগ আছে যে তার সঙ্গে পাশাপাশি আরও 2টো ছাত্র রাজনৈতিক সংগঠন, তারাও এই আন্দোলন করছিল, তাদের সঙ্গে পুলিশ মারামারি করেছে। এই ডাবল স্ট্যান্ডার্ড যদি থাকে, এনসিপিকেই বা এনসিপির প্রস্তাবিত এই সরকারকেই মানুষ অবিশ্বাস করবে না কেন? আর বিএনপির দিক থেকে তো আমি তো আগেই বললাম, ক্ষমতার যেমন তার নির্বাচনের মধ্য দিয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে রাজনৈতিক দল হিসেবে, এটা যেমন সত্য, কিন্তু এবং মুখে বলে সংস্কারের ব্যাপারে যে তারাও সংস্কার করবে, কিন্তু অন্যদের সঙ্গে একমত হয়ে করতে হবে কেন? এটা সরকার, বিএনপির এক নেতা বলেছেন যে সব একমত হলে তো আমরা বাকশাল হয়ে গেলাম, এই কথা বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন। তো ঠিক আছে, আপনারা হয়েন না, আপনার 31 দফার সংস্কার কর্মসূচি বাস্তবায়নের রুট ম্যাপ তো আপনি দেন না। ফলে আমাদের দরকার হচ্ছে যে তাদেরকে দেশের জন্য দরকার হচ্ছে বুঝতে হবে যারা যারা স্টেক হোল্ডার আছে পাওয়ারের, তাদের প্রত্যেকের মধ্যে
রিকনসিলিয়েশন দরকার। তারা ভুল করছেন, এইটা যদি এই ভুল তারা নিজেরা সংশোধন না করেন তার পরিণতি কি আপনি জিজ্ঞেস করছিলেন। জি জি, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেই বসেন তাহলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? পরিস্থিতিটা তো তার ব্যাপারে এই দেশের সমস্ত সংগঠিত শক্তি, রাজনৈতিক শক্তি যে একমত হতে পেরেছিল, দ্বিতীয়বার তো এই একমত হওয়ার সহসা কোনো সম্ভাবনা আমি দেখি না। সেই ক্ষেত্রে ওই ধরনের কনস্পিরেটোরিয়াল সার্কেলসগুলি জিতবে যারা এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত এবং গণতান্ত্রিক সংস্কার যা শুরু হবে সেগুলো অব্যাহত থাকুক, এটা যারা চায় না, তখন এখানে একটা ইমার্জেন্সি দিয়ে আবার 111-এর মতন একটা আর্মি ব্যাকড সরকার প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। সেক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে বা আশঙ্কা অনেকে করছেন যে যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে এখানে উগ্র ডানপন্থার উত্থানের একটা সম্ভাবনা দেখা দেবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে যারা মোটামুটি ডানপন্থী অবস্থানে রয়েছেন, জামাতে ইসলাম সহ, তাদের অবস্থাটা কি দাঁড়াবে, নাকি আরও উগ্র ডানের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা? দেখুন, এই কায়দা কৌশলের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক আদর্শ ডান কিংবা বাম কিংবা মধ্যপন্থী বিকশিত হয় না। প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এক একটা ধরনের রাজনৈতিক ইডিওলজির ধারক বাহক, এটা বহিঃপ্রকাশ, এমবডিমেন্ট আপনার এক একটা চিন্তার। ফলে এইখানে যে আপনার বামপন্থার মার্জিনালাইজড হয়েছে, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে, সেটা বামপন্থার অন্তর্গত চিন্তায় সামাজিক এবং আঞ্চলিক বৈশ্বিক নানা পরিস্থিতির দুর্বলতার কারণ হয়েছে। এইখানে যে এক ধরনের ডানপন্থার আবির্ভাব ঘটেছে সেটা শেখ হাসিনা সরকারের নিপীড়নের দিক থেকে কারণে কিছুটা সহানুভূতি তারা পেয়েছে, এটা যেমন সত্য। একই সঙ্গে সত্য যে এই অন্যান্য রাজনৈতিক ইডিওলজির যে অন্তর্নিহিত দুর্বলতা মানুষের সামনে ধরা পড়েছে, তার বিপরীতে তারা একটা অল্টারনেটিভ হিসেবে তারা নিজেদের সামনে আসতে চেষ্টা করছে। সেখানে কতগুলি সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক শর্ত তৈরি হয়েছে। তাদেরকে আপনার পরাজিত করতে হলে, যারা পরাজিত করতে চান রাজনৈতিক আদর্শিকভাবে, বহু রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়েই তাকে করতে হবে। হ্যাভিং সেইড দিস, এরা মনে করছে এখানে যদি একটা ঘোরতোল অবস্থা তৈরি হয়, অর্থাৎ এই ডানপন্থারা, কিংবা নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে এখন যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে বিএনপির ক্ষমতা আসবার যে সম্ভাবনা আছে, নির্বাচন যদি বিলম্বিত হয় বিএনপির কাজকর্মের জন্যে, হ্যাঁ, সে যে তার কিছু কিছু পপুলারিটি হারাচ্ছে এটা আরও কমতে থাকবে এবং তাদের ক্ষমতায় যাবার পথ প্রশস্ত হবে। সে কারণেই তারা নির্বাচনকে আপনার আরও প্রলং করতে চায়। এই সরকার সংকটের মধ্যে পড়লে, হ্যাঁ, সেইটা নির্বাচন প্রলম্বিত অর্থাৎ পিছিয়ে যাবে, সেই রাজনৈতিক সুবিধা তারা নিতে চায়। কিন্তু যারা মনে করে তারা এগিয়ে আছে, ধরুন বিএনপি, তাদের সবাইকে তো স্টুপিড মনে করার কারণ নাই, তারাও এইটা বোঝে। সুতরাং তারা একটা রোডম্যাপ চায়। আচ্ছা, রোডম্যাপটা দিতে তাদের অসুবিধাটা কি সেটা তো আমি বুঝি না। জি, এখানে আজকে প্রধান উপদেষ্টা একটা বৈঠকে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আসলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করছেন। এই দুটোর মধ্যে কোনো সংযোগ রয়েছে বলে মনে করেন? এটা একমাত্র কারণ নয়, যুদ্ধ পরিস্থিতি এখানে তৈরি হয় নাই। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন, ভারতের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, তো এখানে যারা এই ফোর্সেস আছে মানে ক্ষমতায় বা তাকে সমর্থনকারী যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে, তাদের তো বুঝতে হবে যে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন ছিল, তারা এখন নিষিদ্ধ অবস্থায় আছে, তাদের কার্যক্রম, তাদের সঙ্গে ভারত আছে এবং তাদের সঙ্গে লুটের পয়সা আছে। তারা কি এইখানে ইউনূস একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে তাদেরকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া সেখানে নিয়ে যাক, এটা তারা চাইবে? দিস কমন সেন্স। ওনার যেটা উচিত আমার ধারণা বাংলাদেশের জন্যে, প্রথম কথা হচ্ছে তার একটা ইনভেস্টিগেশন করা উচিত, তার মন্ত্রিসভার কারা কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে, এক। দ্বিতীয় গ্রুপ, যারা কোনো কাজকর্ম করছে না, এনজয়িং পাওয়ার, তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। এবং রাজনীতি মনস্ক কিছু লোকজন, এই সংশ্লিষ্ট যারা বিএনপি, এনসিপি, হ্যাঁ, অপরাপর রাজনৈতিক দল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তার ক্যাবিনেট রিশাফল করা উচিত।
যদি উনি তার আরাধ্য কাজ, আমি এখনও বিশ্বাস করি যে তিনি আসলেই এই কৃতিত্বপূর্ণ এই কাজটা সততার সঙ্গে করতে চান, কিছু সংস্কার কিছু আপনার করে বা আপনার একটা নির্বাচনিক প্রক্রিয়া চালু করে একটা ট্রানজিশন চান, কিন্তু তার চারপাশের লোকেরা করতে দিবে না। এইটা বোঝার মতন, না বোঝার যে সারল্য, এটা তাকে ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণ তার ছাত্র না, এটা তার বুঝতে হবে। আমার কথা শুনতে হবে না, জনগণের কথা তার শুনতে হবে। সরকার প্রধান যিনি, তার কথায় রাষ্ট্র পরিচালিত হবে না, জনগণের কথায় তাকে শুনতে হবে। জনগণের বিভিন্ন সেকশন কি বলে, তার উচিত হচ্ছে এই অকর্মণ্য মন্ত্রীদেরকে যে প্রত্যেকদিন আমার কাছে রিপোর্ট করবা কোন গ্রুপ অফ পিপল কি চায়, হ্যাঁ, সেটার ভিত্তিতে সমঝোতার মধ্য দিয়ে, এটা মান অভিমানের বিষয় না, কারণ তার মান অভিমান মানে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলোরও তার সঙ্গে সব দূরত্ব তৈরি হলে তাদেরও ক্ষতি হবে, বাংলাদেশ দুর্বিপাকে পড়বে। আমরা সেটা চাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু নির্বাচনের উপর এত জোর এই মুহূর্তে এসে পড়েছে সব পরিস্থিতির কারণে, আপনি যেমনটা বলছিলেন ষড়যন্ত্রের কারণে, তাহলে সংস্কারের যে আশা তৈরি হয়েছিল সেটাকে এই মুহূর্তে একটু দূরে সরিয়ে রাখতে হবে। এই সরকার গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে হয়, গণতান্ত্রিক সংস্কার মানে কি এটা বোঝে না, কারণ নিজস্ব তাদের কোনো সংস্কার দর্শনও নাই, রাষ্ট্র দর্শনও নাই। এই মন্ত্রীরা এত কথা বলে, হ্যাঁ, আপনি বলুন তো কী ধরনের সংস্কার প্রয়োজন, কী ধরনের সংস্কার হলে গণতন্ত্র হয়? আপনি কারোর কাছ থেকে একটা বাক্য শুনেছেন? আপনি টেল মি অনেস্টলি, আপনি গত 10 মাসে কোনো মন্ত্রীর মুখে কি হলে, যে কি ধরনের সংস্কার হলে গণতান্ত্রিক সংস্কার হয় বলতে শুনেছেন? তারা গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার উৎস সম্পর্কেই বোঝে না। এটা তো আমি প্রথমেই আলাপ করলাম। তারা মনে করে ছাত্ররা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ফলে তাদেরকে তারা অ্যাপিস করে। দেশের মানুষের ম্যান্ডেট লাগে, দেশের মানুষের ম্যান্ডেট ইজ বিং রিপ্রেজেন্টেড যখন নির্বাচন থাকে না, বাই দি পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অর্গানাইজেশনস, সিভিল সোসাইটি। তো ওনারা তো শুধু কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলে, আর বাকি যাদের সঙ্গে কথা বলে প্রতিবার চাপের মুখে। খেয়াল করেন, বিএনপি অন্যান্য পার্টি বলতে থাকে আমরা 6 দিন ধরে, আমরা 4 দিন ধরে চাচ্ছি, কি বলে, অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, তারপর একটা মিটিং হয়। খেয়াল করুন তো, ফলে তাদের নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার আমি তো আর আশা করি না। সেক্ষেত্রে নির্বাচনের পরে কি পরিস্থিতি দাঁড়াবে? ওই আগের যে কাঠামোতে আমরা চলেছি তাই থাকবে, না কোনো পরিবর্তন আশা করেন? কিছু পরিবর্তন হতে বাধ্য হলো পরিস্থিতির চাপে। বড় বড় সংগ্রাম যখন হয় সমাজের মধ্যে, এবং যারা ভোট করে ক্ষমতা আসতে হয়, এই তাদের মতো না, ভোট করে যখন ক্ষমতা আসতে হয়, তো ওই যে যেই জনগণ সংগ্রাম করেছিল তাদের ভোট আদায় করতে হয়, তার সমর্থন লাগে। তাদের মাথায়, তার চৈতন্যের মধ্যে, জনগণের চৈতন্যের মধ্যে যতদিন এই আন্দোলনটা থাকবে, যতদিন তার মাথায় থাকবে যে এখানে 3 সপ্তাহে 1,500 মানুষকে হত্যা করা হয়েছে, 20,000 মানুষকে পঙ্গু করা হয়েছে কেবলমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে, এবং সেই অধিকারগুলি আমি চাই, এবং এটা অটোমেটিক্যালি বেশ কিছু কাল এটা মাথায় থাকে। সেইটার চাপে সরকার যেই হোক, সে আগের সরকারের মতন স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারবে না। এইটা কয়েকজন ব্যক্তির উপর নির্ভর করবে না। একটা আন্দোলন গোটা সমাজকে যেভাবে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে, তার অধিকার বোধকে যেভাবে তীব্রতর করে, সেই বোধের চাপে কিছু সংস্কার তাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই 31 দফা 27 দফা এগুলোর মধ্যে এই গণঅভ্যুত্থানের বহু পূর্বেই তো তারা এই সংস্কার প্রস্তাবগুলি করেছে। কারা? বিএনপি। ধরুন, যেই বিএনপি সংস্কার করার অভিযোগে বহু লোকদেরকে পার্টি থেকে বহিষ্কার করে দিছে, যেই সমাজে সংস্কারপন্থী একটা গালি হিসেবে শনাক্ত হয়েছিল, তারা যখন সংস্কার প্রস্তাব দেয়, বুঝতে হবে মনের ভিতরে হঠাৎ এই পার্টির নেতারা গণতান্ত্রিক হয়ে গেছে। একদম না। সমাজের মধ্যে গণতান্ত্রিক সংস্কারের অনিবার্য চাহিদা তৈরি হয়েছে, ফলে বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। এই অনিবার্যতার যে চাপ, এইটার কারণেই আপনার তাদেরকে কিছু সংস্কার করতে বাধ্য হবে। এই সরকারের বিরাট সুযোগ ছিল, সেটা প্রায় নিঃশেষ। কারণ হচ্ছে এই সরকারের লোকেরা গণতন্ত্র, রাষ্ট্র, রাজনীতি,
রাজনীতির কম্পোনেন্ট এগুলি বোঝে না। ছোট একটা এনজিও চালিয়ে, হ্যাঁ, ছোট কোনো একটা মন্ত্রণালয়ের সচিব হিসেবে, হ্যাঁ, কিংবা কোন একটা ব্যাংকের কর্মকর্তা হিসেবে জি, রাষ্ট্র বোঝা যায় না। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আরেকদিন হয়তো আরও বিস্তারিত আলাপ হবে অন্য কোনো বিষয়। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। বিদায় নিচ্ছি।